আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা নিউজ আর আমার জন্য খুব ভালো একটা ফিলিংস। এখন সেটা আপনার করা মামলাতে জেলে গিয়েছিল, সেখানে তো আপনার এটা ভালো লাগার কথা না। ভালো লাগার কারণটা কি? আসলে ও যে জায়গায় ছিল সেটা তো কারোই কাম্য না। এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া। বাট শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে, কারণ ও যেখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি যে একটা হ্যাঁ, আমাকে বলে দেন একটু। সংশোধনাগার, হ্যাঁ, সেখানে ওর যেটা আমি শুনেছি, ওর ইন্টারভিউ দেখে আর ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে ওখানে ওর একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল, খুব ভালো একটা মেনটেনেন্সের মধ্যে ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ৫ ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে, যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল এবং লাইভের মাঝখানে যখন আসরের আজান হলো, লাইভের মাঝখানে যে নামাজ পড়ে আসলো। এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না, বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না। তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগছে আমার ওর এই পজিটিভ পরিবর্তনটা দেখে। আচ্ছা আপা, তাহলে কি প্রিন্স কমল এর আগে কি মানে ধরেন খুব ব্যাপারা লাইফ লিড করতো, এখন একটা আসলে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, ওর লাইফস্টাইলটা একরকম ছিল, ডিফারেন্ট ছিল। আমার মনে হয়েছিল যে ওর লাইফস্টাইলে ওর বয়স বাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল, পজিটিভ পরিবর্তনের দরকার ছিল। এবং আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি। তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর কি। এই ধরনের মামলা তো খুব দ্রুত জামিন হয় না, তো সেক্ষেত্রে কি আপনার কোনো নেগোসিয়েশন হয়েছে বা আপনি কোনো প্ল্যান করছেন যে মামলা তুলে নেবেন? আসলে যেহেতু এটা এখনো বিচারাধীন আছে, তো মামলার ব্যাপারে আমাদেরকে কিছু না বলারই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি এই সংক্রান্ত আসলে কিছুই বলতে পারছি না। এটা এটুকু বলতে পারেন কিনা যে আপনি মানে মামলা এটা এটা চালিয়ে এটা যথাসময়ে আমার আইনজীবী বা মামুনের আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিবে। মামলা কি আপনি চালিয়ে যাচ্ছেন তাহলে? এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই। এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে, তাহলে ওনারা করে দিবেন। আপা, আপনার মামলায় মামুন জেলে গেছে, আর আমরা জানি সাধারণত জেলে গেলে যেসব ছেলেদের চুল বড় থাকে সেখানে চুল কাটার একটি ব্যবস্থা রয়েছে। তো আপনি মামলায় করে তাকে জেলে পাঠিয়েছেন, সে মামলায় তার চুল কাটা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন কেন? এরকম তো কেন হলো? আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনো আছে, এবং আমি মনে করি ওরও আছে। তো ওইভাবে আসলে বলার মতো, এত বড় করে বলার, আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু না। আচ্ছা, মামুনের জামিন হওয়ার পরে আপনি গতকালকে জেলখানা গেটে গিয়েছিলেন এবং বসেছিলেন, অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে, দেখা হয়নি। আজকে বের হয়েছে, দেখা হয়েছে কি? জি, আজকে দেখা হয়েছে। কথা হয়েছে? কথা হয়েছে। কি কথা হয়েছে? আম, সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, ও হাসছিল। মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম, তখন হয়তো ও কাছ থেকে ফিরলে বা আমি কাছ থেকে ফিরলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা নর্মাল কুশলাদি বিনিময় হলো, ও ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা, ও আমার খোঁজ খবর নিল। এই সাধারণ কথাবার্তাই হয়েছে, বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান। আচ্ছা আপা, মামুনের সাথে আপনার দেখাটা কি দেয়ালের এপাশ ওপাশ থেকে হয়েছে নাকি সরাসরি দেখা? না, দেয়ালের এপাশ থেকে। আচ্ছা, আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করবেন, কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন, সবসময় এটা বোঝাচ্ছেন, কিন্তু দেখেছে তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, জেলও যাচ্ছে। আসলে একটু ভালোবাসাটা আসলে এইরকম ভালোবাসাটা আসলে একটু যদি ব্যাখ্যা করেন। মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা
পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনেই সলভ করার জন্য, বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবে আইনের আশ্রয়টা নেওয়া আসলে। আচ্ছা, তাহলে এই মামলা করে বা আইনি আপনার কি বল সহায়তা নিয়ে কি আসলে ভালোবাসাকে অর্জন করতে পারবেন বলে আপনি মনে করেন? আমার আসলে যখন আমার একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন আছে বা রাষ্ট্রের একটা আইন আছে, এবং এটা আসলে সব মানুষের জন্যই অ্যাপ্লিকেবল। সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন। তো এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে। তো আমিও যখন একেবারেই সবকিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না, তখন এই আইনের দ্বারস্থ হয়েছে। আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার পাবো। মামলার কারণে যে সে সাফার করছে, আপনার কি মনে হয় এই সাফার থেকে সে আপনার প্রতি আরো বেশি বিদ্বেষ তৈরি হতে পারে? আসলে এটা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না, এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত। তো এটাই বলছি যে ওকে আমি কখনোই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি, আজকেও চাইনি। যেমন আপনারা বললেন যে ও জামিন পেয়েছে, এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন। আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না, তারপরেও গিয়েছিলাম যে এই আশায় যে হয়তো ও বের হতে পারবে। তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, তো এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না। আপনি ইচ্ছা করলে তো মামলাটা তাহলে তুলে নিতে পারেন। এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে, আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে, এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে। আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন। একদিকে বলছেন আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক, সেটা আপনার চান না, আরেকদিকে আপনি আইনি প্রসেস চালিয়ে যেতে চান, তাহলে এটা কিরকম হয়ে গেল? আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা, এটা না। আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে, এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সবসময় বলেছে, আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে। মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে, আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে। তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না। তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার, এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক। আপনারা তো দুজনেই এটা এক জায়গায় বসে সমাধান করতে পারেন। আমরা চেষ্টা করেছি আসলে দুজনই, কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে গেছে। আপা, তাহলে কি এই যে অনেকে বলছে, এটা আমাদের না, যারা আমাদের দর্শক আছে তারাও কিন্তু অনেকে প্রমাণ করছে যে আপনি কি তাহলে তাকে একটা বন্দি জীবনে রেখে ভালোবাসাটা আপনার যে আগের পূর্বে যে মামুন আপনাকে যেভাবে ভালোবাসছে সেই জায়গায় ব্যাক করাতে চান কিনা? না না, আমি কখনোই তাকে বন্দি জীবন থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। এবং এই যে সিচুয়েশনটা হয়েছে, হ্যাঁ, এই সিচুয়েশনটা আসলে কারোরই কাম্য না। এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায়। তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন, এবং আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে। এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে, ওরও হাতের বাইরে চলে গেছে, আমারও হাতের বাইরে চলে গেছে। মানে তাহলে আপনাদের ভালোবাসার শক্তি বা এটা অনেকটা দুর্বল ছিল? তাহলে এটা মানে দুর্বল ছিল না, দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না। অনেক সময় আছে না যে
সিচুয়েশন হয়ে যায়, সিচুয়েশনাল হয়ে যায়, কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না। আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন। তো এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি, কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে, মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, আমাদের হাতের বাইরে চলে গেছে। এখন কি করবেন, মানে আপনাদের এই যে মামলার গতিতে চলবে না আপনার প্রতি যে ভালোবাসা সেটা কি আপনি কি মানে কোনটা কি করবেন, সেটা কি মামলা ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমই নেই। তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে। এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা যেহেতু আমাদের দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যখন বলার সময় হবে। আর মামুন, যদি আপনার কিছু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি মামলা দিলেন, আবার জামিন হওয়ার পর আপনি আবার দেখতে একটা কথায় আছে না, ওই যে গরু মেরে যেন দান, জুতো মেরে গরু দান, বিষয়টা ঠিক এমনটা হয়ে গেল। আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। হ্যাঁ, মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই, এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমি নিজে যাইনি একটা কারণে, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি, রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে, যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে, এটার পিছনে একটা কারণ আছে, আমি জানি না আপনাদেরকে বলবো কিনা, বাট এটার পিছনেও একটা কারণ আছে। এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে, যেটা সারা জীবন পেয়ে আসছে, সেটা সে আজকে পেয়েছে। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে, আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। তারপরে কি করবে, পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার, কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ও মন থেকে রিলিফ হবে, এবং সেটাই হয়েছে। মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে। যেটা হাসি তো অনেক ধরনের আছে, বাংলা সিনেমায় দেখি না এটা শেষ করে হাসি অনেক ধরনের আছে। বাংলা সিনেমায় দেখি নায়িকাকে দেখি ভিলেন হাসতেছে, আবার নায়কও নায়িকাকে দেখে ভিলেন হাসে। দুজনের হাসির রহস্য কিন্তু দুই রকম। সেক্ষেত্রে আমি বলবো যে একজন ভিতরে রেখে, মানে যেখানে যে থাকে সেই তো বুঝে যায় জেলের কষ্টটা কেমন, বন্দি জীবন কেমন। তো তাকে ভিতরে রেখে আমি দেখতে গেলাম, সেটা কি আসলে রিলিফ হয় নাকি আসলে এটা একটা যন্ত্রণা দেয়? না এই জন্যই আমি বলেছি, হ্যাঁ এই জন্যই আমি বলেছি, মানে আমি হাসছি সেটা তো আমি পরের ব্যাপার। আমি এই জন্যই বলেছি যে আমি কিন্তু এই 20 দিন ওকে দেখতে যাইনি। হ্যাঁ, আমি দেখতে যাইনি কারণ তখন ব্যাপারটা ওরকম হতো যে তুমি আমাকে আটকায় রাখছো এবং তুমি দেখতে আসছো, তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই ধরনের সিচুয়েশন আমি করিনি। আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি, যেটা বললাম যে রেগুলার বেসিসে ওর খোঁজ খবর নিয়েছি, যারা দেখতে গিয়েছে, যারা ওর সাথে কথা বলেছে, যারা কমিউনিকেট করেছে, তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম। আর আজকে যেটা ও আমাকে দেখে যেটা রিলিফ হওয়ার হাসি হেসেছে সেটা তো আমি বুঝতেই পারবো, কারণ এতদিন তো দেখেছি, আমি জানি। তো আমরা জানি যে বাংলাদেশে আসলে পুরুষদের জন্য কোনো আইন নাই, ম্যাক্সিমাম আইন হচ্ছে আমাদের নারীদের জন্য বা মা বোনদের জন্য। সেক্ষেত্রে অনেকেই বলছে যে আপনি মামুনকে প্রেশার ক্রিয়েট করছেন বা বাধ্য করবেন আপনার সাথে থাকতে, এটা কি সত্য কিনা? আর হচ্ছে আরেকটা বিষয়, মামুন যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি মামুনকে নিবেন কিনা? আচ্ছা, নিলেও কিভাবে থাকবেন? প্রথম কথাটার উত্তর হলো যে অবশ্যই আমি তাকে প্রেশার ক্রিয়েট করছি না। আমি ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনো ভালোবাসে এবং ওর মনে ফিলিংসটা এখনো আছে। তো এখানে কোনো প্রেশারের কোনো ব্যাপার না, কারণ যে কোনো সম্পর্কই আসলে ভেঙে যেতে পারে বা
নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে, কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু বারবার বলছি একটা পরিস্থিতির কারণে, যে পরিস্থিতিটা আসলে আমি এই মুহূর্তে আপনাদের কাছে এক্সপোজ করতে পারছি না, বাট যথাসময়ে আমি এটা করব যখন জিনিসটা একটু সুন্দর কনস্ট্রাকটিভ হয়ে যাবে। তো এখানে মামুনও যেরকম ভিকটিম, আমিও সেরকম ভিকটিম, মানে আমরা দুজনই একটা সিচুয়েশনের ভিকটিম। তো মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে, আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করব না, এবং কোনোদিনও ওর উপর প্রেশার ক্রিয়েট আমি কখনোই করিনি, এখনো করব না। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, ও যদি আমার লাইফে ফিরে আসতে চায় তাহলে আমি একসেপ্ট করে নিব কিনা। ও যদি লাইফে ফিরে আসতে চায় প্রপার ওয়েতে, যেভাবে আমাদের সমাজ একসেপ্ট করে নেয় সেভাবে যদি সে ফিরে আসতে চায়, তাহলে আমাদের জায়গা সবসময় খোলা, আমাদের বাসার দরজা আমার কাছে সবসময় খোলা। আসলে আপু, আমরা জানি যে মেয়ে মানুষের মন বোঝা আর আকাশের গন্থন একটা কথা আছে, আমিও অত দার্শনিক না, এগুলো কথা বলে কানে কানে আসছে, এই মতটা করি নাই। তো এই যে মেয়ের মন বোঝা বড় দায়, আপনার মন এখন মামুন কি বুঝতেছে যে আপনি তাকে জেল খাটাচ্ছেন, আবার তাকে চাচ্ছেন, তাকে দেখতে যাচ্ছেন, আবার তার জামিন যেন না হয় তার অ্যাডভোকেট দাঁড় করাচ্ছেন? আসলে ভালোবাসাটা কেমন, আসলে মানে কোন ধরনের ভালোবাসা, কোন কোন জায়গা থেকে ভালোবাসা? কি চান? ভালোবাসার জায়গাতে সবসময় ভালোবাসাটাই থাকে এখানে, এটার মধ্যে কোনো কিন্তু নাই। আমার মনে হয় যে ভালোবাসা হইলে হবে 100%, না হলে নাই। এখানে 2% 3% এগুলোর কোনো অপশন নাই। তুমি যখন কাউকে মন থেকে বা অন্তর দিয়ে তুমি ভালোবাসো, তাহলে তার জন্য পুরোটাই ভালোবাসতে হবে। সেটাই আমরা দুজনেই কিন্তু ওভাবে করি। হ্যাঁ, আর আপনার সেকেন্ড কোশ্চেনটা আবার বলেন কি ছিল? ভালোবাসাটা কোন ধরনের? এই যে বললাম যে এই প্রথম কথাটা হচ্ছে যে ভালোবাসাটা পুরোটাই হতে হবে, 100% হতে হবে, না হলে নাই হবে। এখানে তোমাকে আমি একটু ভালোবাসি কিন্তু তোমাকে আমি সামাজিকভাবে স্বীকৃতি দিব না, বা তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মিস করি কিন্তু আমি তোমার কাছে ফেরত যাব না, এই ধরনের জিনিস তো হইতে পারে না। হলে পুরোটাই হবে, না হলে হবে না। মাঝামাঝি বলে তো আসলে এটাকে তো ভালোবাসা বলে না, এটা হচ্ছে ফ্যাসিনেশন হইতে পারে, বা কি বলে ইনফ্যাচুয়েশন হইতে পারে। হ্যাঁ, ভালোবাসা হলে পুরোটাই হবে, না হলে হবে না। তার মানে মামুন কি দড়ি ছাড়া গরু হয়ে গেছে, এর জন্য গোয়াল ঘরে আটকে রেখে তাকে শুদ্ধ করে আপনার কাছে আনতে যাচ্ছে? আমি সেটাও চাচ্ছি না। আমি চাচ্ছিলাম যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে, এখান থেকে যদি তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি বা কোনো কিছু 3rd person 4th person কিছু থাকে, সেখান থেকে বের হয়ে মামুন তার নিজস্ব মতামত দিক, আমি সেটাই একসেপ্ট করে নিব। তো আপনি একটু কোট করার মতো কথা বলছেন, তৃতীয় পার্সন। হ্যাঁ, মানে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল, আমরা জানি, সবাই জানে। এই তৃতীয় পার্সনটা কে আপনাদের মধ্যে? এই যে বললাম যে এই মুহূর্তে এটা আসলে প্রকাশ করার মতো সিচুয়েশনটা হয়নি, এবং যেহেতু এটা আমি এবং মামুন রিলেটেড, আমার মনে হয় যে ও জানে এবং আমিও জানি। তো আমি একা বললে আসলে জিনিসটাও ঠিক হবে না, যেহেতু এই মুহূর্তে এটা সিচুয়েশনটা ওইরকম না যে আমি আরেকজনের কথা এভাবে ক্লিয়ারলি বলে দিব। তো এই মুহূর্তে বলছি না, বাট আছে একজন বা এক জনগোষ্ঠী বা কিছু পার্সন আছে এখানে, অবশ্যই এটা কোনো দ্বিধা নাই। না হলে ওর সাথে আমার এমন কোনো খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে, হ্যাঁ, তার ভালোবাসার মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি। যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে সারা রাত, আমি কালকে সারা রাত ছিলাম, আমি আজকে ভোর থেকে ছিলাম, আমি ওকে দেখে তারপরে আমি আসছি। হ্যাঁ, তো এটা আমি কেন করেছি? আমি জানি যে ও আমাকে দেখলে রিলিফ হবে। ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করতো। তাহলে একটা প্রশ্ন ছিল, 4 বছরের ভালোবাসার স্বীকৃতি আপনি এখন কেন চাচ্ছেন? আমি আসলে আগেই চেয়েছি, আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে, ভালো রিলেশন আছে, এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার। এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব, আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো। কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না, ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগের থেকেই, ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে। আপনার অনেক ইন্টারভিউতে আমরা জানতে চেয়েছি যে কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিক ভাবে, পারিবারিক সম্মতিতে। তো যখন দেখা গেছে যে হচ্ছে না,
হ্যাঁ, হচ্ছে না, ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা 4 বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো। তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা 3rd পার্সন 4th পার্সন বা একটা পরাশক্তি চলে আসছে, যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট প্রশ্নটা হয়েছি। হলো যে আপনাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল যে মামুনের সাথে আপনার সম্পর্কটা কি, আপনি কিন্তু কখনোই বলেন না, এড়িয়ে গেছেন। তো না, আমরা সবসময় বলেছি, আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন, আমরা সবসময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ। আমাদের ভালোবাসার মানুষ, হ্যাঁ, কিন্তু মানে শুধু ভালোবাসার মানুষ, এর ভিতরে আর কোনো সম্পর্ক নাই। না সম্পর্ক তো না থাকলে কোথা থেকে ভালোবাসার মানুষ? সম্পর্কটা কি মানে? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সামাজিক স্বীকৃতিটা, হ্যাঁ। সেটা আমরা তো বলতে পারিনি, সেটা তো আমাদের বলার মতো সিচুয়েশন হয়নি এবং সেটাও আমরা ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে আমাদের পরিস্থিতিটা আমাদের ফেভারে যখন আসবে, এবং মামুনও বলেছে, আপনি যদি আমার পেজে ভিজিট করেন, ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করব বা কবে করব, তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দাওয়াত দিয়ে আমরা জিনিসটা জানাবো। তো ওই জিনিসটা যেহেতু হয়নি, তাহলে আমি কিভাবে বলবো? মামুন কিন্তু এটাও বলেছে আপনাকে কখনো সে প্রলোভন দেখায়নি। এখানে যেটা হয়েছে যে আমাদের একটা রিলেশন কিভাবে হয়, রিলেশন মানে কি, বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি? আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন, তার সাথে লাইফ শেয়ার করছেন, তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি? বিয়ে শাদী করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড। এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে, তাহলে সেখানে ভালোবাসা মানে কি? আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি, এরকম টাইপের তো ভালোবাসা আমার সাথে মামুনের ছিল না। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে, আপনি দ্বিতীয় ব্যক্তির কথা বললেন। আমরা দেখেছি যে একজন অ্যাডভোকেট তার মক্কেলের সাথে কেস নিয়ে সম্পর্ক থাকে, কিন্তু আমরা যখন দেখছি যে তার অ্যাডভোকেটের সাথে মামুনের একাধিক টিকটক বা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই জিনিসগুলা, তাহলে কি তৃতীয় ব্যক্তি সেই অ্যাডভোকেট লিজা, নাকি লিজার দিকে কোনো আঙ্গুল তুলছেন? আমি কোনো আঙ্গুলি তুলছি না, কারণ উনি ভবিষ্যতে তুলবেন কি? আমি যেটা বলছি যে উনি একজন আইনজীবী, সেই হিসেবে আমার সম্পূর্ণ সম্মান এবং মামুনের যেহেতু একটা আস্থাভাজন ব্যক্তি উনি, আমার মানে সমস্ত আমার সাথেও ওনার কথা হয়েছে এবং আমার সাথেও উনি কিছু ভিডিও করেছিলেন, ওনার আইডিতেই আছে। সো আমারও আস্থাভাজন ব্যক্তি উনি, এবং উনি এই কোয়েশ্চেনটার জবাবটা কিন্তু গতকাল রাতে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে উনি কোন পরিস্থিতিতে উনি টিকটক করছেন। আসলে কি আপনাদেরকে এই জিনিসটা বলি, মামুন তো অনেক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই জনপ্রিয়, এবং ও যেখানেই যায় না কেন সবাই আসে, একটু সেলফি তুলতে আসে, একটু টিকটক করতে আসে। শুধু লিজা আপার কথাই কেন বলছি, এখানে বাইরে গেলে অনেক মেয়েরাই আসে, হয়তো আপনাদের এই মানে এই সিচুয়েশনে ওনাকে চোখে লেগেছে, বাট এটা খুব আনকমন কিছু না। ও যখন বাইরে যায়, কোনো প্রোগ্রামে যায়, আমি পাশে থাকতেও ইভেন মেয়েরা এসে ওর সাথে টিকটক করে, বিকজ ওর টিকটক গুলো অনেক ভালো হয় বা পপুলার হয়। তো এটা আনকমন কিছু না। লিজাকে নিয়ে আপনার কোনো অভিযোগ নেই? না, অবশ্যই নেই। এখন মামুন বাইরে মুক্ত পাখি, জি। মুক্ত পাখির মতো ডানা মেলতে মেলতে যেখানে উঠছে সেখানে উড়ে যাবে, যে গাছে বসতে চায় সেই গাছে বসবে, যে গাছের ফল মধু খেতে চায় খাবে। সেক্ষেত্রে আবারও কোনো মামলা বা তাকে আবার তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন আপনি যাবেন কি? আসলে এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে, এবং দুটো মামলাই কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে। যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার ব্যাপারটা, যেটাও কিন্তু আমি অনেকদিন পরে, অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি। হ্যাঁ, মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো, আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম, সেটাও 3-4 বার ঘটনা হওয়ার পরে। তো একটা স্টেজে আমার মনে হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে, কারণ ও হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাকিংস আছে।
এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা। তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য। এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক, না না, এটা কখনোই না, এটা কখনোই না। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মানুষ ভয়কে মানে ভয় জিনিসটা খুব ভালো খারাপ জিনিস। ভয়ে থাকে অনেক কিছু কাজ থেকে সরে থাকে। যেখানে কোনো জেল খেতে বের হয়, মানে জেল জায়গাটা চলে যায়, অভ্যস্ত হয়ে যায়, তারপর কিন্তু আর জেলের ভয়টা তার মধ্যে থাকে না, কিন্তু ঘুরে আসছে। সেক্ষেত্রে মামুন এখন মুক্ত। এখন যদি আপনার কাছে সে ফিরে না আসে, তাহলে আপনি কি করবেন? এটা সম্পূর্ণ ওর হাতছাড়া হয়ে গেল কিনা, যে আপনি একটু ভুল করে ফেললেন কিনা তাকে জেল খাটে? এটা হয়েছে কি যে মামুন কিন্তু ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার। হ্যাঁ, ও যে কোনো ডিসিশন সে নিতে পারে, এই মুহূর্তে নিতে পারে, পরবর্তীতে নিতে পারে। এমন কি হতে পারে যে 10 বছর পরেও সে যদি, আমি যদি ততদিন বেঁচে থাকি, সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম, তখনও যদি আসে, আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করবো। কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি। কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি। আমার আমার লক্ষ্যটা সবসময় একই ছিল। আপু, মামুন আজকে জেল থেকে বের হওয়ার পর দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়েছে। এখন আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম একটু আগে, সে বলেছে যে এই ধরনের ভুল কাজ আর কখনো করবো না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনার ইন্টারভিউটা তো দেখিনি, ওটা দেখলে হয়তো বলতে পারতাম। বাট আমি যেটা দেখেছি যে ওর আম্মুকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার। আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা আমরা এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, মানে আমি খুব ভালো ফিল করেছি এই ব্যাপারটা। জি, একতরফা ভালোবাসার মানে আমার জানা নাই, আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখনো। আপনি যেভাবে মামুনকে একতরফা ভালোবেসে যাচ্ছেন, কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি। আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না। এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল, সবসময় দুই তরফা ছিল। এবং আমি আজকে যখন ওকে দেখেছি, আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল। আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো, যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না। তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি। যেহেতু দুই তরফা ছিল, এপার ওপার ভালোবাসা খুব মিলন ছিল, তাহলে কেন এই ভালোবাসার মানুষকে আপনি জেল খাটালেন বা তার এই যে চুলগুলো কাটালেন? না না, এখানে আমি একটু অ্যাড করতে, সেটা কি তাহলে কি আপনার কোনো ভুল ছিল এই সম্পর্কে, যে কারণে মামুন আপনার কাছ থেকে চলে গেল? আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি, হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে। থার্ড পার্সন, একজন বা একাধিক পার্সন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি। আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না। আর আমার ভুলটা যদি থেকেও থাকে, আমি সেটা শুধরাতে চাই। পুরুষ না মহিলা? এটা গ্রুপ অফ পিপল। আমরা জানি সিনেমায় ভিলেন থাকে, বাস্তবে লাভ স্টোরিতে ভিলেন থাকে না। তো আপনাদের বাস্তবে লাভ স্টোরির মধ্যে ভিলেন কে, কাকে আইডেন্টিফাই করেছেন? আপনি কিন্তু ভুল কথা বললেন। আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন, আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না, তখন তো তারা আপনার কাছে ভিলেনের মতোই লেগেছিল। আপা, আমি স্কুল লাইফে প্রেম ভালোবাসার জিনিসটা কি বুঝি নেই কখন। কি বলেন? আমরা শেষ করে একটু শেষ করবো। কিন্তু বলতেছে যে আপনাদের এই পাগলামিটা আর কতদিন কন্টিনিউ, মানে ধরেন কতদিন দেখবো, যেটা জেল পর্যন্ত পৌঁছে গেছে। আমরা চলতে থাকবো, আমরা চাই। এটা আসলে কতদিন কন্টিনিউ করবে? আচ্ছা, একটু আগে আরিফ ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি। হ্যাঁ, ভালোবাসা মানেই পাগলামি। পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না, বা এরকম ডেসপারেট
হয় না হয়তো। তো যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করবো আর বলেন। প্রেম মানে পাগলামি আমরা সবাই জানি। আমার মনে করতে কথা হচ্ছে প্রেম মানে পাগলামি, যত পাগলামি করো কিন্তু বোকামি করো না। আপনি কোনো বোকামি করে ফেললেন কি? হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আর আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে, তো এর মধ্যে হতে পারে। আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম মনে হয়। আচ্ছা আপা, প্রিন্স মামুন জেলে নেওয়ার পরে তার চুল কেটে দিয়েছে, আমরা একটা ভিডিওতে দেখেছি তার সুখে আপনিও চুল কেটে ফেলেছেন, তার এটা কি সত্য কিনা? চুল কেটে ফেলেছি এটা তো দেখতেই পাচ্ছেন। চুল কেটেছেন কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা, এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন যে একটু সবকিছু ডাইরেক্ট অ্যানসারে দেন, কারণ সেটা হচ্ছে গত যে 4 বছর ধরে ডাইরেক্ট অ্যানসার দেন, একটু ডাইরেক্ট মামুনের চুলগুলো মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। আর মামুনের মানে দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার, যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। তো একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে, সেটা আমারও উইকনেস। তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই, আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। প্রশ্ন আবারও আসবে, সেটা হচ্ছে এখন আর প্রফেশনাল প্রশ্ন না, একেবারে নর্মাল প্রশ্ন, মানে প্রেম নিয়ে। প্রেম আসলে কত মহৎ সেই বিষয়টা নিয়ে। এটা মামুন তো জেলখানায় থেকেছে, জেলের ভাত কেমন হয় যারা গেছে তারাই জানে, বা তরকারি একেবারে অগোছল রান্না বান্না, ফ্লোরে ঘুমাইতে হয়। যে কদিন মামুন এভাবে ঘুমিয়েছে বা খেয়েছে, আপনিও কি ঠিক মেঝেতে ঘুমিয়েছেন, এভাবে খেয়েছেন বা একটা আচ্ছা, এটা আপনাকে একটা ভাই হিসেবে সত্যি কথা বলি, মামুন যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো, আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম। আমি পুলিশ স্টেশনে ছিলাম যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে, তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি। ওকে এক জায়গায় রাখা হয়েছে, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে যেখানে দর্শনার্থীরা বা নর্মাল লোকরা দাঁড়াতে পারে। হ্যাঁ, এই কথাটা একটা ভাই হিসেবে আপনার সাথে শেয়ার করছি যে আমি ওখানে ছিলাম, ও সারা রাত ছিল, আমি সারা রাত ছিলাম। জেলে যখন ছিল, জেলে তো আমার যাওয়ার অবস্থা হয়নি, বাসাতে আমি ঘুমাই। সত্যি কথা, আপনারা যদি আমাকে রাত 2টা 3টা সবসময় দেখবেন যে আমি অনলাইন আছি, কারণ হচ্ছে আমি ঘুমাই। আমি কোনো কিছুই আজকে আপনাদের কারো ফোন ধরিনি, আপনাদের কারোর সাথে কোনো ইন্টারভিউ দিইনি, কারোর সাথে কোনো কথা বলতে আসিনি। আজকে ও যখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ও যখন আবার নর্মাল লাইফে আসছে, তখন কিন্তু আমি বলেছি যে আমি সবার সাথে কথা বলবো, কারণ লাইফে কিভাবে আসে? আমার লাইফে না, মানে ও নর্মাল লাইফে এসেছে। হ্যাঁ, তো তখনই আমি আপনাদের সাথে, কারণ আপনারাও কিন্তু আমার প্রিয় মানুষ, হ্যাঁ, আপনারা অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, আমি ওই অবস্থাতেই নাই যে আমি একটা মানুষের সাথে যে আমি ওইভাবে কথাগুলো বলবো। আপনি বলেন আল্লাহর রহমতে নরমাল লাইফ আসছে, আল্লাহর রহমতের চাইতে তো আপনি যদি, ঠিক আছে আল্লাহর রহমত অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আপনার দাওয়া হইলেই তো সে পরের দিনই হয়তো বা নরমাল লাইফে চলে আসতে পারতো। আল্লাহর রহমত পর্যন্ত ওয়েট করলেন কেন? আসলে আল্লাহর রহমত পর্যন্ত ওয়েট করলাম কেন, মানে এখানে আইনের যে ব্যাপারগুলো আছে, এটা আমি আসলে আমার অতটা জ্ঞান নেই, এবং আমাদের আপনি যদি মধ্যে একবার বলতেন আপনি মামলা উঠাই নিলেন, আমার করতে মানে ইয়া থেকে বের করে দিত। এখানে মনে হয় কিছু আইনগত জটিলতা আছে যেটা আমি বলতে পারছি না, আমি আসলে ক্লিয়ার না হয়ে এই ব্যাপারটা কথা বলতে পারবো না। এটার মধ্যে মনে হয় কিছু একটা জটিলতা আছে যেটা আমি জানি না বা আমার জানা নেই। এটা আমার লয়াররা বা মামুনের লয়াররা হয়তো আপনাকে ভালো করে বলতে পারবে, উনি হয়তো কালকে আপনাদেরকে বুঝিয়েছেন জিনিসটা। তো এটার মনে হয় কিছু একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। ভালোবাসা চিরজীবী হোক। অনেক প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ।